আমি পদ্মজা। পর্ব ১৩। ইলমা বেহরোজ লিখেছেন। বাড়ির গিন্নির মতো কোমরের ওড়নার আঁচল গুছে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা, তিনি রান্নাবান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রাধা লাগব না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে সেই রাঁধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে, খড়ি বা লাকড়ি হিসেবে বাঁশের মোড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তিই আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমতই থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না তিনজনের নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সাথে আগবাড়িয়া কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু হবে না, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যিই যাব? হেমলতা মাথা ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্যে। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে বলল, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি স্থির করে মিনমিনে গলায় বলল, আম্মা ডাকছেন আর আম্মা বলছেন আল্লিদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলা গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সে সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্ম ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জাল দিয়ে? এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আই, বস আমার পাশে। বদরুজা হেমলতার পায়ের কাছে গিয়ে বসলো। পায়ে টিপ দিল একটু টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসলেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজস্ব স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা এসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের জন্য, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝছে। পদ্মজার শীতল কণ্ঠ ও কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহিনি। বিকালবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল, পাশে প্রেমা। পদ্মজাকে দেখাই গেল না। নিশ্চয় ঘাটে বসে আছে, প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলেন, পূর্ণা, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ডের জন্য ভাবলো কি উত্তর দিবে। এরপর ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না আম্মা। জানোস না কি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠোনে ছিল, এরপর আর দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বলল, কোন মুখে বলছিস জানি না? একসাথে গিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নেই, দুইটা এই কথা বলেও নাই। বড়ই বসে বড়ই ভর্তা খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটাও না। হেমলতার মন কু গাইছে।
তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাটছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থা দেখে ভরকে যান। বুকটা হাহাকার করে ওঠে। তিনি ছুটে আসেন। পদ্মজাকে দেখেন ও প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? একজন লোক বললেন, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইল লাগছিল, এই ছাড়াই পাথর দিয়ে ইটা মারছে আর ফাইটটা গেছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমন অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চা আমার স্যারারে মারছে? কোন বান্দির ছেঁড়ার এত বড় সাহস? মোর্শেদের উত্তরের অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি, দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিচ্ছে, আর মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সদরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষার কেন্দ্রের পাশে মোর্শেদের মামার বাড়ি। মামা নেই, মামাতো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানে 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠলো। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আরেকজন বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন, ষাটোর্ধ্ব বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবরের হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালাল বাড়ি, এজন্য বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে। পরীক্ষা ভালো করে দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন। শীতল প্রকৃতির মানুষ তিনি, নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এজন্য অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় জানতে পারেন আকবর হোসেন ও জয়নবের নকশিকাঁথা খুব পছন্দ, তাই নকশিকাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে বসে কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে কি যেন সে ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করেছেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন, পদ্ম, কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা বোধ করলো। রাগ করবে না তো? পদ্মজাকে হেমলতা পরখ করে নিলেন। এরপর বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বোধাই, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে অনেক জানতে ইচ্ছা হচ্ছে। হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি কথা হয়েছে? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। আমি সবসময় এটাই ভাবি, কোনো উত্তরই পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলেই না, খাপছাড়া এলোমেলো। কাল পরীক্ষা, আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে। পর্ব 14 লিখেছেন ইলমা বেহরোজ। চারিদিকে একবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজও আসছে, কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পর। হেমলতা খোলা মুঠোয় হাত খোপা করেন। এরপর বললেন, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল, এমন ভাব করলো যেমন মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। হেমলতা দেখছেন মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের দাঁতে দাঁত দিয়ে টিপছে। পদ্মজা, ছাদে যাবি? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা লাল হয়ে গেল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হা করে তাকিয়ে রইল। হেমলতা বললেন,
যাবি? পদজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে গেল, বলল, যাব। আকবর হোসেনের বাড়িটা সিংহাসন কুঞ্জ। বাড়ির নাম এমন হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, আবার মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন, তা দেখে পদ্মজার চক্ষু চরক গাছ। বিষয় নিয়ে প্রশ্ন করলো, আম্মা এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছে। তিনি 2 দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই। আকবর হোসেন উত্তর হেমলতার পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাপার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের। উনার ইচ্ছে ছিল নিজ বাড়িতে ছাদে একটা সিংহাসন করা। শেষ বয়সে এসে ইচ্ছা পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন, মৃত্যুও হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদজা হা হয়ে স্থির হয়ে রইল। সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন। সিংহাসন যেন পেখম তুলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের, আর আরো বেশি হবে। হেমলতা বললেন, মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেননি। হেমলতার কথা পদ্মজা শুনলো নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা সিংহাসনে বসো তুমি। এক কথা হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকেন এসে বসতে। দূর থেকে বলল, মাঝে বসো আম্মা, কি শুরু করেছিস, বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আরেকটু বাকি। কি বাকি? বাম পায়ের ওপর ডান পা তুলে রানীদের মতো বসো। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বলেন, পাগলের প্রলাপ শুরু করেছিস। পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নইলে আমি কাঁদবো। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ, প্রতিটা মানুষের ভেতরে আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরাতে পারলেন না। হেমলতা পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসে পড়েন। পদ্মজার কেমন কেমন অনুভূতি হয়, বুকের ভেতর ঝিরঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা, তার কন্যা তিনি পদ্মজা। চোখের মণিকোণায় ভেসে উঠল একটা অসাধারণ দৃশ্য। হেমলতা সর্বাঙ্গে হীরামণি মুক্ত অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে, আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এই রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসলো, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে রইলো। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করতো, মুগ্ধ হয়ে দেখতো। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবে হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়ে ব্যক্তির ব্যর্থতা। তিনি এমন জায়গায় যাওয়ার চেষ্টা করো যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দূরছাই করছে তারা যেন বিবেকে বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবনতে দুঃখ অবহেলায় যায় না? তোর জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলাই তো গেছে মা। হেমলতা কিছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন। হে পদ্মজাকে বললেন, আমার 3টা মেয়ে আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা দুজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। এজন্য মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। পদ্মজা আশ্বস্ত করে বললেন, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান করে আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না তোমার সম্মান। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে পাকপাকালির ডানা নড়ার আওয়াজ আসছে। পদ্মজার চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটি চাঁদ, অগণিত তারা। আকাশকে তারাই তারাই পরিপূর্ণ করে রেখেছে, কালো গালিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমাদের সখ্যতা কখনো হয়ে ওঠেনি, কালো রঙের দোষে। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্য ছিল, আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়ানোটা বেশি আগ্রহ দেখিয়েছেন। রং কালো,
কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো, শ্বশুর বাড়িতে তুলকালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি গিয়ে ফিরল। সমাজের মতো কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের, আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়, আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে তখন এই ইবাদত বাড়িয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ বাদে সবসময় সেজদায় লুটিয়ে পড়ে থাকতাম, আল্লাহকে বলতাম আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। যেদিন জন্ম হলো সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশে বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে থেকেছিল। ঠোঁট দুটি লাল ছিল, যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ার গল্প ছিল। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি, সারাক্ষণ তোকে চুম্বতাম। রাতেও ঘুমোতে ইচ্ছা করতো না, মনে হয় এই বুঝি আমার পরীটার মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকম করতো। বাইরে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিতে বারবার বলতো, ও ও লতা, সেইটা মানুষ না, শিমুল তুলা। হেমলতা থামেন, চোখ চলচল করছে। পদ্মজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো। বাপ মা কালো, এত সুন্দর কেমনে মেয়ে হয়? গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেলেন হেমলতা কিছু লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই তো বড় দাগ লেগে যায় না কপালে, অন্য কিছু কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বললেন, একা হয়ে যাই। তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি হয়ে যাই, খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি, ফুল গাছ লাগাই। যখন তোর 4 বছর হয় তখন বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে ফুল তুলতে মালা গেঁথেছি। নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানির স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর দুটি ইচ্ছা বাকি, সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকাল কাটাবো, আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলেন হেমলতার কোমর। তিনি টের পাচ্ছেন পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে একা থাকতে দিও না মা, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তোমার মতো কেউই হয় না, এজন্য কাঁদতে হয়। আমি সবসময় তোর সাথে আছি। কান্না থামা। কি হয়েছে? কি মেয়ে হয়েছে দেখো, এ কেমন করে কাঁদছে। পদ্মজা চুপ। আর না, মারবো এবার পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর হয়ে উঠেছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড়। তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্মজা, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা, সেদিন মাঝ রাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর আরেকজন লোক আসে, একটু দূরে সরে যায়, গোয়াল ঘরের পিছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে দেখি হানিফও নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না, সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন। আমি তো নানুর ভাইকে খুন করেছি, তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠল। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে রইল হেমলতার দিকে, দৃষ্টি যেন থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন, দূরের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজে স্তব্ধ হয়ে বলল, তিনি কি হানিফ মামার মতোই ছিলেন?
হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান, পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল, অচেনা মুখ, হেমলতা আগে দেখেননি। ছেলেটিও তাদের দেখে ভরকে গেল।